হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। তো এখন বাজে বিকেল 3:45 মতো। মন্দির থেকে এসে খেয়ে দিয়ে আমরা একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম। ওই 10-15 মিনিটের একটা ন্যাপ নিয়ে নিয়েছিলাম, যেটা বেশ পাওয়ার ন্যাপ। আর এখানে মা, বাবা, স্বাগতম আমরা সবাই এখন রেডি হয়ে যাচ্ছি সাইট সিইং করতে। তো এখানে তো রিসর্টগুলোর সামনেই মোটামুটি টোটো পাওয়াই যাচ্ছে, তাই জন্য সেরকম কোনো প্রবলেম হয়নি। আমরা এখান থেকে নিয়ে নিয়েছি একটা টোটো। তো ওনাকে আমরা বলে দিলাম যে যেগুলো একটু অফবিট জায়গা আর যেগুলো মেন জায়গা সেগুলোই আমাদেরকে এখন দেখাতে। তো মোটামুটি 3টে যেটা একদম মেন ট্যুরিস্ট স্পট রয়েছে সেটা আমরা আগে যাব। আর তাছাড়াও যদি টাইম বাঁচে, কেননা সন্ধ্যেও তো হয়ে যাবে, তো যদি টাইম বাঁচে তাহলে উনি অফবিট জায়গাগুলোও দেখাবেন। তো রাস্তায় যেতে যেতে যদি কোনো অফবিট জায়গা পড়ে সেরকম কিছু, সেগুলোও দেখে নেব। তামিলনাড়ুর রাস্তা কিন্তু ভীষণ ভালো, মানে এখনো পর্যন্ত আমরা যেরকম এখন মার্কেটের ভেতরেই যাচ্ছি, তো মার্কেটের ভেতর দিয়েও কিন্তু রাস্তা বেশ ভালো। আমরা এখনো পর্যন্ত কোনো রকমের কোনো খারাপ জায়গা তো পাইনি। দুপুরবেলা ডাবটা খুব ভালো ছিল। আমরা এখনও একটু ডাব খুঁজছিলাম, যদি একটু ডাব পাওয়া যেত একটু ডাব খেতাম, কেন সাউথের রাস্তাতে একটু ডাব পাওয়া গেলে মন্দ হয় না। আর ডাব আমরা সবাই খেতে খুবই ভালোবাসি, আর রিফ্রেশিং এনার্জেটিক, তাই জন্য একটু ডাব খুঁজছিলাম, যদিও এখনও তার দেখা পাইনি। এখন আমাদের ফার্স্ট ডেস্টিনেশন আমরা জিজ্ঞেস করে নিচ্ছিলাম যে এখান থেকে কোথায় যাব না যাব। আর চারিদিকে এত গাছগাছালি, মেন রোডের উপর দিয়েও এত গাছগাছালি, এত নেচারিস্টিক জায়গা, ভীষণ ভালো লাগছিল। এই গোধূলিবেলার আকাশটা এত সুন্দর দেখতে যাচ্ছিল, তার সাথে রাস্তাঘাট, পাশ দিয়ে গাড়ি ঘোড়া সবই যাচ্ছে, তাও যেন মনে হচ্ছে একটা আলাদাই শান্তি রয়েছে এখানে। সত্যি আমরা যখনই কোথাও ঘুরতে যাই, কোনো অফবিট বা যে কোনো জায়গায়, কোনো যদি জানা পরিচিত জায়গাও হয়, দুদিনের জন্য ঘুরতে গেলেও মনে হয় যেন মনটা কত ফ্রেশ হয়ে যায়, তাই না? হয়তো ওখানেও লোকাল লোক সবই, যানবাহন সবই চলছে, তাও যেন একটা আলাদাই ভালো লাগা থাকে। তো চলো, আমিও যাচ্ছি, আমিও এত সুন্দর জায়গাটা দেখছি, আমারও ফার্স্ট এক্সপিরিয়েন্স। আর তার সাথে আমি তোমাদেরকেও দেখাচ্ছি, তোমরাও আমার সাথে সাথে দেখো। আর আমার যে বাঁদিকে দেখা যাচ্ছে, এখান দিয়ে রয়েছে একটা ঘন জঙ্গল। এখান দিয়ে দেখেও বেশ ভালো মতোই বোঝা যাচ্ছে। তো এর পরেই রয়েছে ঘন জঙ্গল। তো ড্রাইভার দাদা যিনি ছিলেন তিনি বলছিলেন যে সন্ধ্যার পর এখান থেকে রাস্তায় জন্তু জানোয়ার বেরিয়ে আসা কোনো একটা অস্বাভাবিক ব্যাপার নয়, কারণ এটা বেশ ভালোই ঘন রয়েছে। আর আমরাও সেটা দেখছিলাম যে অনেকটা ঘন রয়েছে এই জঙ্গলটি। গল্প করতে করতে আমরা বেশ অনেকটাই রাস্তা চলে এসেছি, আর এত সৌন্দর্য দেখতে দেখতে মনেই হচ্ছে না রাস্তাটা কখন পার হয়ে যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ দুদিকে অলরেডি সমুদ্রের রেখা শুরু হয়ে গেছে। এই দিকটা অনেকটা বেশ চর পড়ে রয়েছে এখন, তো সেই জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু সমুদ্র কিন্তু দুই ধারেই শুরু হয়ে গেছে। সামনের দিকে যেতে যেতে আরও অনেক আমরা সমুদ্র তখন তো দেখতেই পাবো, তখন দেখাবো এবং ভালো করে তোমাদের দেখাবো যে কোন দিকে কোনটা পড়ছে। তো এখানে এখন দেখো বেশ অনেকটাই কিন্তু চর পড়ে রয়েছে। আমরা এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে কোঠারানরাম স্বামী
টেম্পল। তো সেইটার পথই হচ্ছে এটা, কিন্তু এখনও মন্দির যাওয়ার আগেই দেখো রাস্তা দিয়েই কতটা জ্যাম, আর মানুষজন তো অনেকেই দুপুরবেলা থেকেও বেরিয়ে এসেছেন, তো সেটাই দেখছি এতটা জ্যাম। একটা জিনিস যেটা দেখে খারাপ লাগে সবসময়, যে কোনো ট্যুরিস্ট স্পট যতই সুন্দর না হোক না কেন, আমাদের মানুষদের জন্যই কিন্তু সেটা নোংরা হয়ে যায়। এই যে চারিদিকে লোকেরা নিজেদের জলের বোতল বা এই যে প্লাস্টিক ফেলে রাখে, এটা দেখলেই মন খারাপ হয়ে যায়। যাই হোক, মন্দিরে ঢোকার পথেই দেখলাম যে অনেক ডাবের দোকান রয়েছে, তো বেরিয়েই খাবো। এখন চলো আমরা যাই মন্দিরের ভেতর। তো হিন্দু পুরাণ রামায়ণের সঙ্গে তো গভীরভাবে যুক্ত এই মন্দিরটি। বিশ্বাস করা হয় যে লঙ্কা বিজয়ের পর এই স্থানেই ভগবান রাম তার ভক্ত বিভীষণকে লঙ্কার রাজা হিসেবে অভিষেক করেন। সেই কারণে এখানে ভগবান রাম কোঠা মানে ধনুক ধারণকারী রূপে পূজিত হন। সেখান থেকেই মন্দিরের নাম হচ্ছে কোঠারান্ডাম স্বামী। সো মন্দিরটি রামেশ্বরমের ধনুষ্কোটির কাছেই অবস্থিত। 1964 সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ে ধনুষ্কোটির বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে গেলেও বিশ্বাস করা হয় এই মন্দিরটি অলৌকিকভাবে এখনও অক্ষত আছে। তাই স্থানীয়দের কাছে এটি ঈশ্বরের কৃপা ও সুরক্ষার প্রতীক হিসেবেও পরিচিত। তো আমরা ভেতর থেকে মন্দির দেখে বেরিয়ে এসেছি। মন্দিরের ভিতরে সেরকমভাবে আমি ঠাকুরকে তো দেখাতে পারবো না, যেগুলো নিষেধ করা রয়েছে সেইগুলোই মেনে চলা ভালো। তো এখানে এই যে অরেঞ্জ কালারের ডাবগুলো দেখছো, আমরা এগুলোই খেয়েছিলাম। ব্যাঙ্গালোরে থাকতেও আমি অরেঞ্জ কালারের ডাবগুলো খাই, তো এগুলো না আরও যেন বেশি টেস্টি হয়। তো মন্দিরটির নাম কোঠারান্ডামা স্বামী টেম্পল হলেও বিভীষণ টেম্পল নামেও কিন্তু এটাকে জানা যায়, কেননা সহজ অর্থে বা সহজ নাম বলতে এটা বিভীষণ টেম্পল হিসাবেও বলা যায়। তো সমুদ্রের 3 দিক দিয়ে ঘেরা এই প্রাচীন মন্দিরটি এত সুন্দর, এখানে পৌঁছানোর রাস্তাটাও এত সুন্দর ছিল, চারপাশে নীল সমুদ্র, এক অপার শান্তি। তো আমাদের ভীষণ ভালো লাগলো, এক নিখুঁত শান্ত হৃদয়ে ছোঁয়া একদম ডেস্টিনেশন ছিল। খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। এখন আমরা এগিয়ে চলেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য, তোমরাও সাথে থাকো। আমি যা একটু আধটু এক একটা জায়গা সম্পর্কে জানতে পেরেছি, আমি আমার জানাটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা আগে যারা গেছো তারা অবশ্যই নিশ্চয়ই তোমরা আরও ভালো জানো। তো এখন চলো নেক্সট ডেস্টিনেশনে যাই। তো গল্প করতে করতে এগিয়ে চলেছি আমরা ধনুষ্কোটি বিচের দিকে, আর রাস্তার দুধারেই এখন আমরা সমুদ্র দেখতে পাচ্ছি। তো প্রথমেই বলে দিই, তোমরা সবাই জানো যে ধনুষ্কোটি বিচ তামিলনাড়ুর এক রহস্যময় ও মন ছুঁয়ে যাওয়া সমুদ্র তট, যেখানে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর মিলিত হয়েছে। তো আমি প্রথমে বুঝতে পারছিলাম না যে কোন দিকটা বঙ্গোপসাগর বা কোন দিকটা ভারত মহাসাগর। তারপরে বুঝলাম যে আমাদের বে অফ বেঙ্গল যেটা, সেটা হচ্ছে অনেকটা শান্ত, আর সেটা হচ্ছে অনেকটা সবুজ রঙের জল। আর যেটি ইন্ডিয়ান ওশান রয়েছে সেটি অনেকটাই বেশি স্রোত আর মানে উত্তাল, আর সেটি হচ্ছে নীল রঙের। তো এই জন্য দুদিকে যেটা শান্ত সেটা অবশ্যই হচ্ছে আমাদের বঙ্গোপমহাসাগর, আর যেটি একটু উত্তাল সেটি হচ্ছে আমাদের ভারত মহাসাগর। তো রামায়ণ অনুযায়ী এখানেই ভগবান রাম তার ধনুকের অগ্রভাস ভেঙে রামসেতু নির্মাণের সমাপ্তি ঘোষণা করেছিলেন, আর সেখান থেকেই নাম হচ্ছে ধনুষ্কোটি। তো 1964 সালের যে ভয়াবহ ঘূর্ণিঝড় হয়েছিল তখন তো পুরো শহরই ধ্বংস হয়ে যায়। তারপরেই এটি পরিচিত হয় ঘোস্ট টাউন নামে। মানে আজ এখানে শুধু ধ্বংসস্তূপ, পরিত্যক্ত রেল লাইন আর বিশাল সমুদ্রের মাঝে দাঁড়িয়ে ধনুষ্কোটি যেন এক ইতিহাস। রামায়ণ অনুসারে ভগবান রাম যখন লঙ্কা অভিযানের জন্য রামসেতু নির্মাণ করেছিলেন, যুদ্ধ শেষে তিনি তার ধনুকের অগ্রভাগ দিয়েই সেতুর শেষ প্রান্ত ভেঙে দেন, আর এই ঘটনাকেই স্মরণ করে এই জায়গাটির নাম রাখা হয়েছে। তো এখানে বলা হয় যে এখানে যে ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস হয়েছিল তাতে কয়েক হাজার মানুষ প্রাণ হারান। আর এই যে রেল লাইন আমরা যেতে যেতে দেখতে পাচ্ছিলাম, রেল লাইন, গির্জা, স্কুল, মানে যে ড্রাইভার দাদা ছিলেন উনিই বলে দিচ্ছিলেন যে কোনটা ধ্বংসস্তূপ হিসাবে রয়েছে। সেই জন্যই এটাকে বাসের অযোগ্য বলে ঘোষণা করা হয়, আর তখন থেকেই পরিচিত হয় এটা ঘোস্ট টাউন নামে। আজ এখানে যদি কিছু দেখা যায় সেটা হচ্ছে শুধুমাত্র ভাঙা চার্চ, রেল স্টেশনের ধ্বংস
ধ্বংসাবশেষ আর বালির নিচে হারিয়ে যাওয়া পুরনো শহরের কিছু কিছু চিহ্ন, আর চারপাশে শুধু সমুদ্র, বাতাস আর নিস্তব্ধতা। কোনো হোটেল নেই, দোকানের কোনো কোলাহলও নেই, শুধু আছে প্রকৃতির বিশালতা আর ইতিহাসের নীরব সাক্ষী। অসাধারণ লাগছিল জায়গাটা। বলা হয় যে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় ধনুষকোটি বীচ নাকি অবর্ণনীয় সুন্দর। প্রবল বাতাস, গর্জন করা ঢেউ, শূন্যতার মাঝে দাঁড়িয়ে মনে হয় যেন এটি শুধু ভ্রমণ নয়, এটি একটি অনুভব। আর সত্যি আমিও তাই ফিল করছিলাম, আমরা সবাই তাই ফিল করছিলাম যত আমরা এগিয়ে যাচ্ছিলাম। কত আগে থেকেই দেখছি জ্যাম শুরু হয়ে গেছে, আর অনেক গাড়ি এরকম পিছনের দিকে দাঁড় করানোই রয়েছে, কেননা বলছে নাকি যত এগিয়ে যাব তত আরও গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আরও নাকি জ্যাম। তো আমরাও সেই জন্য গাড়ি কিছুটা যাওয়ার পরে আমরাও আমাদের গাড়িকে দাঁড় করিয়ে দিয়েছি, আমাদের টোটোকে দাঁড় করিয়ে দিয়ে এখন আমরা হেঁটে হেঁটে এগিয়ে চলেছি। ধনুষকোটি বীচ এমন এক জায়গা যেখানে সৌন্দর্য শব্দ নয়, নীরবতায় কথা বলে। চারিপাশে যত দূর দেখা যায় শুধু অসীম সমুদ্র, আকাশ আর বাতাসের মুক্ত উড়ান। এখানে দাঁড়ালে দেখা যায় দুই সমুদ্রের রঙের ভিন্নতা, একদিকে শান্ত নীল, অন্যদিকে গভীর সবুজ ধূসর ঢেউ। আর ঢেউগুলো যেন একে অপরের সঙ্গে ধীরে ধীরে মিশে যায়, আবার আলাদা হয়ে যায়, এক অনির্বচনীয় দৃশ্য। চারিদিকে ছড়িয়ে থাকা বালির ওপর বাতাসের আঁকা ঢেউয়ের দাগ, দূরে ভাঙা শহরের ছায়া আর অবিরাম গর্জন করা সমুদ্র, সব মিলিয়ে ধনুষকোটি যেন এক প্রকৃতির আঁকা এক জীবন্ত ক্যানভাস। এখানে সত্যি সময় ধীর হয়ে যায়, কোলাহল নেই, ভিড় আছে কিন্তু ভিড় যেন মনে হচ্ছে আওয়াজই যেন পাচ্ছি না, মনে হচ্ছে যেন শুধু আপনি আর প্রকৃতি। বেশ অনেকটা সময় কাটানোর পরে আমরা এখন চলে এসেছি বিচের ধারে এই ছোট্ট ছোট্ট স্টলগুলোতে, যেখানে সব জিনিস নিয়ে, ছোটোখাটো জিনিস নিয়ে ওনারা বসেছেন। ভীষণ সুন্দর সুন্দর সব জিনিসগুলো। তো ওই বাড়ি ফিরে যাব, তাই জন্য সবার জন্য একটু ছোটোখাটো গিফটগুলোই কিনে নিচ্ছিলাম এখান থেকে আমরা। সত্যি কি সুন্দর একটা বিকেল কাটালাম। আমরা এখন ফিরে চলেছি আবার আমাদের রিসর্টের দিকে। তো এখানে সময় যেন সত্যিই আমাদের ধীর হয়ে গেছিল, ফিরতেই যেন ইচ্ছা করছিল না। আর ধনুষকোটি বীচ সুন্দর নয় শুধু চোখে দেখার জন্য, এটি সুন্দর মন দিয়ে অনুভব করার জন্য। একবার এলে এই নীরব সৌন্দর্য দীর্ঘদিন সত্যিই মনের ভিতরে যেন ঢেউ তুলে দেয়। অসম্ভব অসম্ভব সুন্দর দৃশ্য, সুন্দর অনুভূতির সাক্ষী হয়ে থেকে গেলাম। সন্ধে হতে হতে আরও ছোটোখাটো কয়েকটা টেম্পল দেখে আমরা এখন ফিরে চলেছি আমাদের রিসর্টে। তো টেম্পলগুলোর আমি যেহেতু ভেতরে দেখানো যায় না, তাই জন্য আর আমি সেগুলোর ভিডিও নিইনি। এখন মার্কেটের ভেতর দিয়ে আমরা চলে এসেছি আমাদের রিসর্টে। আর রিসর্টে এসে আমাদের সবার খুবই খিদে পেয়ে গেছিলো, তাই অর্ডার করা হয়েছে এখানে ফ্রেঞ্চ ফ্রাইজ, তার সাথে অর্ডার করা হয়েছে কফি আর চা আর কফি আসছে, ফ্রেঞ্চ ফ্রাইজটা আগে ওনারা দিয়ে গেছেন। তো আমরা বেডে বসেই এখন
খাবারের সাথে একটু লুডো খেলে নিচ্ছি। আর লুডো খেলতে খেলতে আমরা এখন প্ল্যান করছি রাত্রে কি খাওয়া যায়। তো রাত্রে কিছু একটু ঝালঝালি কিছু খেতে ইচ্ছা করছে। তো আজকে তো অষ্টমী যেহেতু, সেই জন্য আমরা ভেবেছি যে নিরামিষই খাবো, কেননা সকালবেলাও নিরামিষ খেয়েছিলাম, এখনও নিরামিষ খাবো। তো চলো দেখে নিই। কালকে যেহেতু আবার সকালে বেরোনোর আছে, সেই জন্য আমরা তাড়াতাড়ি খাবারটাও অর্ডার করে নিয়েছি। খাবার এসেও গেছে, মোটামুটি এখন 10টা মতো বাজে, আমাদের খাবার চলে এসেছে। তো আমরা বাইরেও যেহেতু অনেক কিছু খুটখাট জিনিস আমরা খেতেই থেকেছি, তো সেই জন্য এখন বেশি কিছু অর্ডার করিনি। অর্ডার করেছি আমরা এখানে ভেজ ফ্রাইড রাইস, তার সাথে অর্ডার করেছি নুডলস। এখানে ডাল ফ্রাইটা খুব ভালো, আগের দিনও খেলাম, মানে আগের সকালবেলায় খেলাম, তখনও ভালো ছিল, তাই জন্য আবার ডাল ফ্রাই অর্ডার করেছি। অর্ডার করা হচ্ছে এখানে গোবি মাঞ্চুরিয়ান, আর তার সাথে ছিল পনির। তো ভিডিওটাও এতটাই থাক, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ সো মাচ।